আমাদের মাটির বাড়ি ভেঙে গেলে দেখেছো তো থাকে হ্যাঁ কাজ পড়ে গেলে উঁচু হয়ে থাকে তো এই জায়গাটা না এরকম ঢিবির মতো উঁচু হয়েছিল হ্যাঁ তখন এইটাকে বলছে কি এর মধ্যে কি আছে এই চারপাশে বাড়িগুলো দেখছো তো এরকম খুঁড়তে শুরু করেছিল খুঁড়তে দেখছে যখন এই খুঁড়ছিল খুঁড়তে দেখছে পোড়া মাটির জিনিস হ্যাঁ তারপরে ঠাকুর বেরিয়েছে বুদ্ধদেবের নাম শুনেছো তো হ্যাঁ এই বুদ্ধদেবের নানা রকম গয়না হ্যাঁ তারপরে হচ্ছে মাটির জিনিস ব্রোঞ্জের জিনিস হ্যাঁ তারপরে এইরকম সব মানে গয়নাগাটি সব বেরিয়েছে তখন এরা তখন বলছে কি কেন এরকম বেরিয়েছে নিশ্চয়ই কিছু কারণ থাকতে পারে হ্যাঁ নিশ্চয়ই এখানে কিছু আছে দেখছে বুদ্ধদেবের সময়কার হ্যাঁ নানা রকম জিনিস আগেকার প্রাচীনকালের মানে আমাদের দেশে মোগল তারপরে মোগলরা এসেছিল মানে বিভিন্ন রাজ্য বাইরে থেকে তো আক্রমণ করেছিল লাস্টে এসেছিল ইংরেজদের হাত থেকে আমরা রক্ষা পাই তার আগেও কিন্তু অনেকে এসে আমাদের দেশ শাসন করতে চেয়েছিল সেই সময় আমাদের দেশে যারা পাল বংশ ওই পাল বংশের আগে পাল বংশে নানা রকম মানে সেই সময় বুদ্ধদেব এসেছিলেন তিনি যাই উপদেশ দিয়েছিলেন সেই উপদেশগুলো ঘুরতে তার অনেক রকম গয়না গাটি এইসব বেরিয়েছে সেইগুলো তোমরা এখানে দেখতে পাবে হ্যাঁ সেইগুলোকে কি করেছে এগুলো হচ্ছে বলে হচ্ছে মানে কি বলবো বাংলায় কি বলছো প্রত্নতত্ত্ব বিভাগে ওরা ঘিরে এখানটা রেখেছে যাতে তখনকার জিনিসগুলো আরো খোঁড়া বাকি আছে ওরা তখনকার যে লেখা ভাষাটা পালি ভাষায় লিখতো অক্ষরটা হচ্ছে ব্রাহ্মী সেইটা মানে এইখানে সব সংরক্ষিত আছে জিনিসটা না বুঝলে তোমরা কি দেখছো এইটা করতে দেখো করতে তখনকার দিনের এই যে সিঁড়ি ঘর বাড়ি এই মাটির তলায় চাপা পড়ে গেছে সেইগুলো খোঁড়া হচ্ছিল করতে কিছুটা খোঁড়া হয়েছে বাদ বাকিটা ওরা পরে বুঝতে পেরেছো তো এবার দেখবে এসো কিরকম দেখো
তিনি কি প্রমাণ করলেন যে এই উঁচু ঢিপির তলায় যে বাড়িটা লুকিয়ে ছিল সেটা ছিল একটা বৌদ্ধ মহাবিহার ছিল। সেটা কবেকার না আজ থেকে ১৫০০ বছর আগে গুপ্ত যুগের সময় এই বৌদ্ধ মহাবিহার এখানে ছিল। সেটা দীর্ঘদিন থাকার পর বিভিন্ন রাজার আক্রমণে এটা ধ্বংস হয়ে পুরো মাটি যাওয়া পড়ে যায়। সেইটা আজকে ডক্টর অশোক দত্ত মাটি খুঁড়ে প্রাচীন ঐতিহাসিক নিদর্শন এই বৌদ্ধ বিহার আবিষ্কার করেছেন। তার ভেতর থেকে পাওয়া বিভিন্ন জিনিস পাওয়া গেল। এই সিলে লেখা আছে শ্রীবন্দক মহাবিহারে আর্যভিক্ষু সংঘ, মানে শ্রীবন্দক মহাবিহার বলে এই বিহারটা ছিল। সেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নতুন আবিষ্কার। এই মহাবিহার যে ইট দিয়ে তৈরি, সেই ইটগুলো এখানে কয়েকটা রাখা হয়েছে। এই ইট দিয়ে এই বিহারটা তৈরি করা হয়েছিল। এই বিহারের গায়ে বিভিন্ন জায়গায় যে ডেকোরেশন নকশা করা হয়েছিল,
বিভিন্ন জায়গায় নকশা করা হয়েছে বিভিন্ন ইট দিয়ে, এবং পরবর্তীকালে উপরে চুন সুরকির প্লাস্টার করা হয়েছিল, দিয়ে তাতে নকশা করা হয়েছিল। তাহলে গুপ্ত যুগের সময়কার এই নতুন মহাবিহার পশ্চিমবঙ্গে আবিষ্কার হয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে তাদের ব্যবহার করা হাঁড়ি কড়া থালা বাটি যেসব জিনিস ব্যবহার করত সবই পোড়ামাটির ছিল। সেই পোড়ামাটির নিদর্শন পাওয়া গেছে। এগুলো পরীক্ষা করে দেখা গেছে যে এগুলো গুপ্ত যুগেই তৈরি হয়েছিল এবং সেই সময় তারা ব্যবহার করত। সেই কারণে বলা হচ্ছে যে এটা আজ থেকে 1500 বছর আগে এই মহাবিহারটা এখানে ছিল, এবং এখানে মানুষের জনবসতি ছিল এবং এইখানে পড়াশোনা হতো। এই বিহারে কি হতো না, পড়াশোনা হতো। এখানে ছোট ছোট ছেলেরাও থাকতো, পড়াশোনা করতো, বড়রাও থাকতো, তারাও পড়াশোনা করতো। তখনকার দিনের পড়াশোনার জায়গা ছিল এটা, নালন্দার মতন এখানেও পড়াশোনা হতো। ঠিক আছে। আর তাদের ব্যবহার করা বিভিন্ন এই যে হাঁড়ি কড়া থালা বাটির ভগ্নাংশগুলো পাওয়া গেছে, সেগুলো রাখা হয়েছে। আর এই যে শিলগুলো পাওয়া গেছে তখনকার দিনের ভাষায় লেখা, এই দামি পাথর পাওয়া গেছে, তারপরে এখানে মূল্যবান মূর্তি পাওয়া গেছে, তাদের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র পাওয়া গেছে। এবারে হচ্ছে কি কড়ি দিয়ে যে কেনা বেচা হতো তখনকার দিনের মুদ্রা। প্রথমে তো ছিল সোনার মুদ্রা, ওটা হচ্ছে মূল্যবান টাকা, মানে বেশি দামের টাকা, 1000 টাকা 500 টাকার মতন মূল্যের টাকা সেটা। কিন্তু 1 টাকা 2 টাকা 50 5 টাকার মতন মূল্যের সেই কড়ি এখানটা আছে। এই তখনকার দিনের ছোট ছোট মুদ্রা, এগুলো কড়ি দিয়ে যে কেনা বেচা হতো তখনকার দিনে, সেই মুদ্রা পাওয়া গেছে কড়ি। আর এগুলোতে ছোট ছোট মূর্তি আঁকা আছে, লেখা আছে তখনকার ভাষায়। আর এখানে ছেলেরা যে থাকতো তারা খেলাধুলা করতো, পড়াশোনা করতো, সেই খেলাধুলার জিনিস পাওয়া গেছে। আর আলো হিসাবে তখন ব্যবহার হতো প্রদীপ জ্বালিয়ে, আলো পড়াশোনা করা খাওয়া দাওয়া সবকিছু অনুষ্ঠান সবই কিন্তু প্রদীপ জ্বালিয়ে হতো। সেই প্রদীপ তাদের ব্যবহার করা প্রদীপ পাওয়া গেছে। ঠিক আছে। তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বৃহত্তম প্রাচীনতম বৌদ্ধ মহাবিহার মোগলবাড়িতে আবিষ্কার হয়েছে। এই মহাবিহারের নাম ছিল শ্রীবন্ধক মহাবিহার। এখানে ছোট ছোট ছেলেরাও পড়াশোনা করতো, বড়রাও পড়াশোনা করতো। এটা নতুন আবিষ্কার হয়েছে এই মোগলমারি গ্রামে। ঠিক আছে। স্যার কিভাবে ধ্বংস হলো এটা? এগুলো হচ্ছে কি, এই যেহেতু এখানে তাম্রলিপ্ত বন্দর ছিল এবং সুবর্ণরেখা নদীর গায়ে ছিল, তো নদী পথে এই বন্দর হয়ে যখন বিদেশি বণিকরা আসতো তারা কিন্তু এই বিহারে এসে থাকতেন এবং তারা অনেক অর্থ এখানে দান করতেন এবং মূল্যবান বিভিন্ন মূর্তি ডোনেট করতেন। তো সেই কারণে বহিঃশত্রু যারা ছিল তারা এই জায়গাটাকে আক্রমণ করে এখান থেকে লুটপাট করে এটাকে ধ্বংস করে দিয়ে চলে যেত। এইভাবে বারে বারে হয়েছে। এবারে বলি, এবার এখানে 54 ধরনের ইট পাওয়া গেছে, দেওয়ালের গায়ে কিছু মূর্তি পাওয়া গেছে। তার মানে এই বিহারটাকে এত ডেকোরেশন করা হয়েছিল যেটা তাজমহলকেও ছাড়িয়ে যেত। তার কারণ হচ্ছে এই বিদেশি বণিকরা আসতো, এবার মানুষের সঙ্গে যাতায়াত ছিল বলে এখানে এত সুন্দর বিহারটা তৈরি করা হয়েছিল। এবার সেইটা হয়েছে কি দীর্ঘদিন, এবার আজকে তো ধ্বংস হয়নি। এবার যদি দেখা হয় যে গুপ্ত এখানে পাওয়া গেছে তাম্রপ্রস্তর যুগ থেকে নিদর্শন পাওয়া গেছে। তারপরে কুষাণ যুগ, মৌর্য যুগ, পাল যুগ, সেন যুগ, মুঘল যুগ পর্যন্ত ছিল। মুঘল যুগে পুরোপুরি ধ্বংস হয়। এখানে মুঘল পাঠানে লড়াই হতে এখানে পুরো এই এলাকার মানুষকে হত্যা করে মেরে দেওয়া হয় এবং তার ফলে এটা ধ্বংসস্তূপে পরিণত হয়। এবারে মুঘল যুগ থেকে আজ পর্যন্ত দীর্ঘ খরা, বন্যা এবং মানুষের লুটপাটে মাটি ঢাকা পড়ে যায়, গাছপালা জঙ্গল ভর্তি হয়ে যায়, তার ফলে মাটির তলায় চলে যায়। আমি প্রথম থেকে আজ পর্যন্ত কত সাল আগে হচ্ছে তোমার ওনাটা শুরু হয়েছে? মানে ওনারা এটা বুঝতে পেরেছিলেন এখানে এটা বুঝতে পারার পেছনে অন্য কারণ আছে। এবার বাচ্চাদের তো পুরো এত ডিটেলস বলা যায় না। ওই
দেখিটা কিছু একটা ছিল। এই দেখো আশা করি না আমি ফোন করি এই চলে এখনই চলে বছর এটা হচ্ছে মনোর বছর আসতে বছর আসতে বছর সিংপুর প্রাথমিক বিদ্যালয় হিপেন সিংপুর প্রাথমিক বিদ্যালয় হিপেন এই জায়গাটা চাষ করে আয় সকল নামে ছবি দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায় মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায় দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায় মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায় দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা যা রে এখানে বড়ই ফিকে সব তুই যা 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 তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে মেঘের গায়ে হাত বোলায় রংধনুকে চায় দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে আনমনা মেঘ দূরে যায় কেন কে জানে কিছুতেই তার কাছে ধরা দেয় না 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 তবুও তার মেঘে ওড়ার অন্তহীন টানে ভিজে হাওয়ায় পাখিরা গায় রংধনুকে চায় দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে জানি একদিন মেঘের ঠিকানা সে পাবে বলবে পাখিরা ওরে মেয়ে তুই গা 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 তোর কাছেই আসবে গান তোর কাছেই যাবে যারা হারায় রূপ কথায় রংধনুকে চায় দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম জলে ভেজা মাঠে আকাশে হাত राहुल सिंह प्रियंका पाल
प्रियंका चोपड़ा घुमाइए घुमाइए पायल बिछाई Terbesar. बड़ा आ रहा है।
বুলবুলিয়া প্রেমের আগুন জ্বলে বুকে দ্বিগুণ কি করিয়া আজকে দিল দরিয়া খুঁজে ফিরে রঙ্গ নীলার রসিয়া যায় রে ফুল পুরিয়া প্রেমের আগুন জ্বলে বুকে দ্বিগুণ রইব কি করিয়া আজকে দিল দরিয়া খুঁজে ফিরে রঙ্গ নীলার বকুল বাঁচতে ভালো লাগে রে মন সুরে বলে মনে সুচন ভেবে যায় না মনে না রসিয়া যায় রে ফুল পুরিয়া প্রেমের আগুন জ্বলে বুকে দ্বিগুণ चित्कार कर झूठी खाई थी कसम जो निभाई नहीं झूठी खाई थी कसम जो निभाई नहीं झूठी खाई थी कसम जो निभाई नहीं काटी रात में देखा तुम्हें तू आई नहीं काटी रात
আরে মিত্র ভানু বন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রদান করিল সুর। এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো? তোমার মরিমাছি পক্ষ জুড়ে রঙ্গবতী 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 রে রঙ্গবতী রঙ্গবতী রে রঙ্গবতী আর নল খাতে খাতন এই হঙ্গন আমার জীবন নায়ুরি আনাদক আর নল খাতে খাতন এই হঙ্গন আমার জীবন ভুলাই উড়ি যায় রে। মুখে কোনো কথা নাই যে মুখে কোনো কথা নাই যে মুখে কোনো কথা নাই শুধু আমার সাথে
अरे होने का बैग बड़े से काट